আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রবিবার, রুটিন অনুযায়ী যথারীতি কৃষি বিশ্ববিদ্যালয় অনলাইন কার্যক্রমে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত সপ্তাহে তোমাদের অনলাইন ক্লাস বন্ধ ছিল, কেননা একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম চলছিল। তো এই সপ্তাহ থেকে যথারীতি আবারও তোমাদের ক্লাসগুলো চলবে। আশা করি তোমরা ক্লাসগুলো নিয়মিত করবে এবং যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই যারা ক্লাস করছো তাদের রোল নাম্বারগুলো কমেন্ট বক্সে লিখে দেবেন। গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম দ্বিতীয় পত্রে ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। অধ্যায়টা আমি মোটামুটি তোমাদেরকে শেষ করে দিয়েছি। তোমরা সেখান থেকে অবশ্যই যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা বাসায় করবে। যদি কোথাও মনে হয় কোনো ঝামেলা লাগছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো প্রথম পত্রে একেবারে প্রথম অধ্যায়। তোমরা তোমাদের কলেজ জীবনের একেবারে শুরুতে এই টপিকস নিয়ে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। অনেকটা দিন হয়তোবা তোমরা ভুলে গেছো, সমস্যা নেই। এখন যদি রেগুলার ক্লাসগুলো করো অবশ্যই তোমাদের সেগুলো মনে পড়ে যাবে। দেখো, অধ্যায়টা একেবারে প্রথম অধ্যায়ের নাম কি ছিল? ব্যবসায় মৌলিক ধারণা, বেসিক কনসেপ্ট অফ বিজনেস। ব্যবসা শব্দটি আসলে ইংরেজি বিজনেস শব্দের কি শব্দের আমরা জানি। বিজনেসের বাংলা হচ্ছে, বিজনেসের বাংলা শব্দ হচ্ছে ব্যবসায়। দেখো, বিজনেস বানাটা আমরা জানি ইংরেজি এই বিজনেস শব্দের আবিধানিক অর্থ হচ্ছে যে কোনো কাজে ব্যস্ত থাকা। সাধারণত বাংলায় এটাকে এত ব্যাপক অর্থে ব্যবহার করা হয়নি। এখানে সাধারণত বলা হচ্ছে যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বোঝানো হয়। এখানে দেখো, অর্থনৈতিক কাজ বলতে আসলে কি বোঝায়? অর্থনৈতিক কাজ হচ্ছে অর্থ উপার্জন বা আয় রোজগারের উদ্দেশ্যে কোনো কাজ করাকে আমরা সাধারণত অর্থনৈতিক কর্মকাণ্ড বা অর্থনৈতিক কাজ বলে থাকি। আবার অর্থ সংশ্লিষ্ট যে কোনো কাজকেই কিন্তু আমরা আবার ব্যবসায় বলতে পারি না, কেননা ব্যবসায় হতে হলে অবশ্যই এর পিছনে মুনাফা অর্জনের উদ্দেশ্য যেমন থাকতে হবে, ঠিক একইভাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যের পাশাপাশি সেখানে তোমাকে থাকতে হবে অর্থনৈতিক বৈধতা। তার মানে দেখো, ব্যবসা করতে গেলে আমি প্রথমেই বলছি উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড। তার মানে ব্যবসা হতে গেলে অবশ্যই সেই ব্যবসাকে বৈধতা, আইনগত বৈধতা থাকতে হবে। সেটা যতই আমার উদ্দেশ্য থাকুক আমি মুনাফা অর্জন করব, আমার উদ্দেশ্য থাকুক আমি অর্থনৈতিক কর্মকাণ্ড এখানে করছি, নতুবা আরও যদি ব্যবসায় যে বৈশিষ্ট্যগুলো আছে সকল বৈশিষ্ট্য যদি এখানে থাকে, তারপরেও সেখানে যদি আইনগত বৈধতাটা অনুপস্থিত থাকে তাহলে সেটাকে কিন্তু আমরা ব্যবসায় বলতে পারি না। তাহলে দেখো, মুনাফার সংজ্ঞাটা কি দাঁড়ালো? মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সংশ্লিষ্ট সকল কর্মকাণ্ডকে আমরা ব্যবসায় বলে থাকি। এখানে দেখো, উৎপাদন এবং বন্টন। উৎপাদনের কাজগুলো সাধারণত কিসের মাধ্যমে সংগঠিত হচ্ছে? শিল্পের মাধ্যমে। মানে শিল্প কারখানায় আমি আমার পণ্যটাকে ব্যবহার উপযোগী পণ্যে আমি রূপান্তর করছি। আর সেই শিল্প উৎপাদিত পণ্যটা একেবারে ভোক্তা বা ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেখানে কী করি? পণ্যটাকে বারবার হস্তান্তর করি, কিংবা মালিকানা হস্তান্তর করা হয় বা বিনিময় করা হয়। এই যে বারবার হস্তান্তর বা বিনিময় করা হয়, এই কাজটা করা হচ্ছে বন্টনের মাধ্যমে বা বন্টন সংশ্লিষ্ট কাজ। আবার এই বন্টন সংশ্লিষ্ট কাজগুলো করতে গেলে তোমাকে পণ্যটা ভোক্তার কাছে পৌঁছানোর ক্ষেত্রে তোমাকে বেশ কিছু প্রতিষ্ঠান তোমাকে সহায়তা করে থাকে, যেমন পরিবহন, ব্যাংক, বীমা, গুদামজাতকরণ, বিজ্ঞাপন। এই প্রতিষ্ঠানগুলো তোমাকে একজন ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর ক্ষেত্রে তোমাকে সহায়তা দিয়ে থাকে।
এখানে বলা হচ্ছে শিল্প সাধারণত, দেখো তাহলে শিল্পের মাধ্যমে আমি পণ্যটা তৈরি করছি, তাহলে এখানে শিল্প এক ধরনের উপযোগ তৈরি করে, শিল্প এক ধরনের উপযোগ তৈরি করে। তাহলে এখানে শিল্প কোন ধরনের উপযোগ তৈরি করছে? শিল্প সাধারণত একটি পণ্যের কোনো একটি কাঁচামালকে ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করছে, তার মানে একটি আকারে সে রূপান্তর করছে। যেমন আমরা যে আসবাবপত্রগুলো ব্যবহার করি, কাঠের আসবাবপত্র কাঠ হওয়ার আগে, মানে আসবাবপত্র তৈরির আগে এটা কি ছিল? কি কাঠ ছিল। এবং কাঠটা কিসে থেকে আসছে? এই কাঠটা আসছে সাধারণত গাছ থেকে, মানে গাছটাকে কেটে আমরা সেটাকে চেরাই করি, আমরা সেটাকে কাঠে রূপান্তর করি। তার মানে দেখো এই গাছটাকে প্রকৃতি থেকে সংগ্রহ করে সেই গাছটাকে প্রসেসিং করে আমরা সেটা কাঠে রূপান্তর করি। দেখো এখানে শিল্পের মাধ্যমে এই কাজটা হচ্ছে, তার মানে আমি গাছটাকে আমি নতুন একটি রূপে পরিবর্তন করলাম। নতুন রূপটা কী ছিল? কাঠ। গাছটাকে চেরাই করে আমি রূপান্তর করে সেটা কাঠে রূপান্তর করলাম, এবং সেই কাঠটাকে পরবর্তীতে আবার প্রসেসিং করে আমি বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করি। তারপর দেখো যে এই যে তৈরি করার কাজটা কিন্তু শিল্পের মাধ্যমে হচ্ছে, মানে শিল্প কারখানার মাধ্যমে হচ্ছে। এবং এই প্রত্যেক ক্ষেত্রেই দেখো মানুষের ব্যবহার উপযোগী কোনো পণ্য, মানে নতুন একটি শেপ, নতুন একটি রূপে সে দাঁড় করাচ্ছে। সেজন্য বলা হয় শিল্পের রূপগত উপযোগ তৈরি করে, কিংবা এটাকে বলা হয় উৎপাদনের বাহন। ঠিক আছে, আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে? তাহলে দেখো শিল্পে যে পণ্যটা উৎপাদিত হচ্ছে, সেই উৎপাদিত পণ্য যদি আমি আমার নিজের কাছে রেখে দেই, তাহলে কি সেটা ব্যবসায় হবে? তাহলে কি আমি কোনো লাভবান হব না। তাহলে আমার শিল্পে উৎপাদিত পণ্য, আমি শিল্পে একটি পণ্য তৈরি করতে গেলে এখানে যে পরিমাণে মেধা, শ্রম এবং অর্থ বিনিয়োগ করেছি, এখান থেকে যদি আমি মুনাফা অর্জন করতে চাই, মুনাফাটা আমার কখন আসবে? মুনাফাটা আসবে যখন আমার এই পণ্য একজন প্রকৃত ভোগকারী সেটা ভোগ করবে, প্রকৃত ভোক্তার কাছে বা ব্যবহারকারীর কাছে আমার পণ্যটা পৌঁছাবে। তাহলে দেখো শিল্পে উৎপাদিত পণ্য বারবার সেটা রূপান্তরিত হয়ে একজন ভোক্তার কাছে বা ব্যবহারকারীর কাছে পৌঁছায়। এই ক্ষেত্রেও অনেক বারবার পণ্যের দামটা একেবারে শুরু থেকে আস্তে আস্তে একেবারে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত এখানে বারবার কিছু ব্যয়টা ধরে, খরচ ধরে, মুনাফা ধরে কিন্তু পণ্যের দাম নির্ধারণ করা হয়। তাহলে দেখো শিল্প উৎপাদিত পণ্য আমার প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর কাছে পৌঁছানোর ক্ষেত্রে এখানে বারবার কি করতে হয়? পণ্যটাকে বন্টন করতে হয়, মানে বন্টনের সাহায্যে আমি ভোক্তার কাছে পণ্যটা পৌঁছাতে পারি। তো বন্টনের মাধ্যমে তোমার পণ্যের মালিকানাটা হস্তান্তরিত হচ্ছে, পাশাপাশি মালিকানা হস্তান্তরিত সাথে সাথে পণ্যটা বারবার এক হাত থেকে আরেক হাতে যাচ্ছে এবং বিনিময়ে মাধ্যমে প্রকৃত ভোক্তার কাছে সেটা পৌঁছাচ্ছে। তাহলে এই প্রকৃত ভোক্তার কাছে পৌঁছানোর যে যাবতীয় কাজ, মানে পণ্য উৎপাদনের পর থেকে সেই পণ্যটা আমি কিভাবে ভোক্তার কাছে পৌঁছাবো, এখানে যে কাজগুলো করতে হয়, এই কাজগুলোকে আমরা বলি বন্টন সংশ্লিষ্ট কাজ বা পণ্য বিনিময় সংক্রান্ত কাজ। ঠিক আছে, তাহলে দেখো ভোক্তার কাছে পৌঁছাতে গেলে যে কাজগুলো করা, যে পণ্য বিনিময়টা আমি বলছি, এই পণ্য বিনিময় কাজটাকে আমরা সাধারণত বাণিজ্য হিসেবে আখ্যায়িত করে থাকি। ঠিক আছে, মানে শিল্প হচ্ছে কি পণ্যটা যেখানে তৈরি করা হচ্ছে এবং সে তৈরিকৃত পণ্য ভোক্তার কাছে পৌঁছাতে গেলে আমার যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো আমার বাণিজ্যের আওতাভুক্ত, সেই কাজগুলোকে আমরা একত্রে বাণিজ্য বলে থাকি। তার মানে যে আমরা যে আসলে আমাদের প্রেক্ষাপটে আমরা যে দোকানপাটগুলো দেখে থাকি, তোমরা যে মুদির দোকানগুলো দেখো কিংবা বিভিন্ন শপিং মলগুলো দেখো, শপিং মলের কথা যদি চিন্তা করো, সেখানে কিছু কিছু দোকানিরা আছে, তারা সরাসরি পণ্য তাদের কারখানায় পণ্য তৈরি হয় এবং তৈরি হওয়ার পর তারা সেই পণ্য আবার বিভিন্ন দোকানের মাধ্যমে তারা কিন্তু বিক্রি করছে। তাহলে তাদেরকে কিন্তু আমি পূর্ণাঙ্গ একটি ব্যবসায়ী বলতে পারি। কিন্তু এছাড়া তোমার এখানে যে আমাদের গাঙ্গিনাপাড়ে যে বিভিন্ন শপিং মলগুলো আছে, সেখানে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি হচ্ছে, তারা কি করছে? তারা কিন্তু সরাসরি পণ্য কিন্তু নিজেরা তৈরি করছে না। তারা পণ্যটা কোথা থেকে নিয়ে আসছে? তারা পণ্য ঢাকা থেকে পাইকারি দরে পণ্যটা কিনে নিয়ে এসে আমাদের কাছে তারা
বিক্রি করছে। এই ক্ষেত্রে কিন্তু যদি আমি ব্যবসায়ের ধরন হিসেবে চিন্তা করি, তাহলে কিন্তু এখানে গাঙ্গিরাবাড়ির বিভিন্ন শপিং মলগুলো তারা শুধু বাণিজ্যের অংশটুকুই কিন্তু করে থাকে, তোমরা খেয়াল করে দেখো। কিন্তু তারপরেও কিন্তু তাদেরকে আমরা ব্যবসায়ী বলে থাকি। তারা কিন্তু একেবারে, তুমি দেখো, শুধু তারা তৈরিকৃত পণ্যটা কিনে নিয়ে এসে জাস্ট ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছে। তার মানে তারা একেবারে বন্টনের কাজটা শুধু তারা করছে, তারা কিন্তু উৎপাদনের সাথে জড়িত না। তাহলে দেখো, এই বন্টনের কাজগুলো করতে গেলে আমাকে বেশ কিছু প্রতিষ্ঠানের সহায়তা নিতে হয়। যেমন ওই যে আগেও বললাম যে ব্যাংক, বিমা, পরিবহন, গুদামজাতকরণ, তারপরে বিজ্ঞাপন, এই কাজগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের আমরা সহায়তা নিয়ে আমরা ভোক্তার কাছে একজন ব্যবসায়ী তার পণ্যটা পৌঁছে দেয়। যেমন দেখো, ব্যাংক কিভাবে সহায়তা করছে? ব্যাংক সহায়তা করছে তোমার পণ্য কেনা বেচায় কিংবা অর্থ সংশ্লিষ্ট যত বিষয় আছে, এই কাজটা ব্যাংক করে থাকে, মানে এটা তোমাকে সহায়তা করছে অর্থ দিয়ে। বিমা কী করছে? তোমার পণ্যের ঝুঁকিটাকে তারা বহন করছে। পরিবহনের মাধ্যমে তোমাকে কী সুবিধা তুমি পাচ্ছ? পরিবহনের মাধ্যমে তুমি এক জায়গার পণ্য, মানে স্থানগত তুমি সুবিধা, মানে স্থানগত উপযোগ তৈরি করছে। এক জায়গার পণ্য তুমি আরেক জায়গায় বিক্রি করতে পারছো। তারপরে আর কি বললাম তোমাদেরকে? গুদামজাতকরণের মাধ্যমে কী করা হয়? গুদামজাত মানে কি? মানে গোডাউন। আমরা যে গোডাউনগুলো কথা জানি, সেই গোডাউনে আসলে কী করা হয়? আমার পণ্য আমরা মজুত করে রাখি, যাতে এক সময়ের পণ্য আমরা আরেক সময় বিক্রি করতে পারি, কিংবা একসাথে বিশাল পণ্য আমরা একসাথে বিক্রি করতে পারি না। অনেক সময় আমার পণ্য রেখে দিতে হয়, মানে একসাথে বিক্রি করা সম্ভব না, সেটা ধীরে ধীরে আমরা বিক্রি করি। সেই ক্ষেত্রে আমরা গোডাউনটাকে ব্যবহার করি। সেই গোডাউনের বাংলা শব্দ হচ্ছে, আমরা বলি গুদামজাতকরণ। তাহলে এই গুদামজাতকরণ তোমাকে সময়গত একটি সুবিধা দিচ্ছে, মানে এক সময়ের পণ্য আরেক সময় তুমি বিক্রি করতে পারছো। এটাকে বলা হয় কি? কালগত উপযোগ। তারপরে আছে তোমার বিজ্ঞাপন কিংবা বাজারজাতকরণ প্রসার। এর মাধ্যমে তোমাকে বাজারজাতকরণ প্রসারের মাধ্যমে তোমাকে জ্ঞানগত উপযোগ সৃষ্টি হয়। যে কেমন? কারণ বাজারজাতকরণ প্রসারের মাধ্যমে তোমার শিল্পে উৎপাদিত পণ্যটা একজন ভোক্তা কিভাবে জানতে পারবে? আমি যে একটা পণ্য তৈরি করছি, নতুন একটি পণ্য, নতুন একটি প্রোডাক্ট, আমার এই প্রোডাক্টটা একজন ভোক্তা কিভাবে জানতে পারে? আমরা আমাদের সাধারণ সেন্স দিয়ে যদি চিন্তা করি, আমরা যখন টিভি দেখি, আমরা টিভিতে বিভিন্ন নাটক সিনেমা যখন দেখি, তখন দেখবা যে নাটক সিনেমার মাঝখানে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন হচ্ছে। এই বিজ্ঞাপনগুলো দেওয়ার উদ্দেশ্য কি? তাদের তৈরিকৃত পণ্য যাতে একজন ক্রেতা বা ভোক্তা তারা যে একটি পণ্য তৈরি করলো, সেটা যেন একজন ক্রেতা বা ভোক্তা জানতে পারে। আর ক্রেতা বা ভোক্তা জানতে পারার মানে তাদেরকে জানানোর উদ্দেশ্যটা কি? তাদের জানানোর উদ্দেশ্য হচ্ছে যে ক্রেতা বা ভোক্তা যখন জানবে যে আমি তাদেরকে এই ফেসিলিটি দিয়ে একটি পণ্য তৈরি করছি, তাহলে তারা আকৃষ্ট হয়ে আমার পণ্যটা তারা ক্রয় করবে। কাজে আমি প্রথমে বলছি, একজন ক্রেতা যখন একটি পণ্য ক্রয় করবে, তখনই একজন ব্যবসায়ী মুনাফা তার হাতে যাবে, নতুবা কিন্তু না। তাহলে আমার পণ্যটা কিভাবে আমি একজন ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছাবো, সেখানে আমি বাজারজাতকরণ প্রসারের বিভিন্ন কাজ করতে পারি, বিজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে জানাতে পারি, কিংবা আরও অনেক বিভিন্ন উপায় আছে। সেইগুলো উপায়ে আমি একজন ক্রেতাকে আমার পণ্য ক্রয়ের জন্য আকৃষ্ট করতে পারি, এবং যাতে তারা আকৃষ্ট হয়ে আমার পণ্য বেশি বেশি ক্রয় করে। তাহলে দেখো, এখানে কি হলো? তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে বলতে পারি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সংশ্লিষ্ট সকল অর্থনৈতিক বৈধ কর্মকাণ্ডকে আমরা ব্যবসা বলতে পারি, এবং এখানে ওই যে বন্টন সংশ্লিষ্টর সাথেও বন্টন সংশ্লিষ্ট সহায়ক কার্যাবলীর সাথে সংযুক্ত। তাহলে এতক্ষণ যে আমি ব্যবসা সংক্রান্ত তোমাদের যে ধারণাটা দিলাম, সেই ধারণাটা একটি আমরা সমীকরণ দাঁড় করাতে পারি। দেখো, সমীকরণটা কেমন হতে পারে? এতক্ষণ যে আমি ধারণাটা দিলাম, সেই ধারণাটার মাধ্যমে একটি সমীকরণ দাঁড় করাতে পারি। যেমন এটা হচ্ছে কী হতে পারে? আমরা প্রথম অংশ কি বললাম? শিল্প প্লাস বন্টন সংশ্লিষ্ট। তাহলে প্রথম অংশ হবে কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন প্লাস বন্টন সংশ্লিষ্ট
প্লাস বন্টন সংশ্লিষ্ট কাজের সমষ্টি। তাহলে দেখো এই সমীকরণের সাহায্যেই কিন্তু আমরা ব্যবসার সংজ্ঞাটা নানা আঙ্গিকে কিন্তু আমরা দিতে পারি। তোমার মাথাতে যদি এই সমীকরণটা থাকে যে ব্যবসার মূল কনসেপ্টটা আসলে কি, মূল কনসেপ্ট দেখো, ব্যবসা মানেই হচ্ছে এখানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন থাকবে, পাশাপাশি কি বলা আছে যে বন্টন সংশ্লিষ্ট কাজের সমষ্টি, মানে আমার উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর ক্ষেত্রে যে বন্টনের কাজ করতে হয় সেটার সাথে যত রিলেটেড কাজ আছে সকল কাজের সমষ্টি, এই দুইটা মিলে আমরা কি বলতে পারি, ব্যবসায় বা বিজনেস বলতে পারি। ঠিক আছে, তাহলে ব্যবসায় কি, ব্যবসার ধারণাটা কি আমরা মোটামুটি দেখে নিলাম। তাহলে এখন আমরা পড়ব ব্যবসায়ের বৈশিষ্ট্য। প্রত্যেকটা জিনিসের আসলে কিছু প্রকৃতি বা বৈশিষ্ট্য থাকে, যে কোনো বিষয় প্রকৃতি বা বৈশিষ্ট্য। প্রকৃতি বলতে আসলে কোনো সাধারণ বৈশিষ্ট্যকে সাধারণত আমরা প্রকৃতি বলে থাকি। আর বৈশিষ্ট্য বলতে অন্যদিকে বৈশিষ্ট্য বলতে বিশেষভাবে যেগুলা তোমার নজর কাড়ে, যেমন একটি জিনিসকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করি, যেমন একটি মোবাইল, আমরা মোবাইলে যদি বিভিন্ন কোম্পানির মোবাইল বাজারে পাওয়া যায়, তোমাদেরকে যদি বলা হয় স্যামসাং কোম্পানির মোবাইলের বৈশিষ্ট্যগুলো বলো, তাহলে তুমি কিভাবে বলবা? তাহলে আমরা যারা স্যামসাং মোবাইলটা তুমি হাতে নিয়ে দেখবা আসলে এতে কি আছে, এতে কি কাজ করলে আমি কী সুবিধা পাচ্ছি, মানে বাহ্যিকভাবে যেই জিনিসগুলো বললে, যে স্বতন্ত্র কিছু চিহ্ন যেগুলো তুমি বললে সহজেই বুঝতে পারবো আমরা এটি এই ধরনের মোবাইল, সেগুলোকে সাধারণত আমরা বৈশিষ্ট্য বলে থাকি। তাহলে দেখো আমরা বৈশিষ্ট্য নিয়ে একটু পড়ি। বৈশিষ্ট্য, কিছু গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো তোমাদের এগুলো একটু ভালো করে পড়বা, কারণ এখান থেকে তোমাদের জ্ঞানমূলক কিংবা অনুধাবনমূলক এই বৈশিষ্ট্যগুলো থেকে কিন্তু একটা দুটা প্রায় থাকে। যে কয়েকটা বৈশিষ্ট্য পড়াবো, প্রত্যেকটা বৈশিষ্ট্যই কিন্তু ইম্পর্ট্যান্ট। 1, মুনাফা অর্জনের উদ্দেশ্যে। মুনাফা অর্জনের উদ্দেশ্য আমি প্রথমেই সংজ্ঞাতেই তোমাদের বলে দিচ্ছি। ব্যবসায় এটি যখন কোনো ব্যবসার পিছনে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে বা কোনো কাজের পিছনে আমার মুনাফা অর্জন উদ্দেশ্যটা হবে মুনাফা অর্জন, তখনই সেটাকে আমরা ব্যবসায় বলতে পারি। এখন বলতে পারি যে মুনাফা অর্জন তো আসলে ব্যবসা করতে গেলে আমি অন্য কিছু করেও মুনাফা অর্জন করতে পারি। আমি যদি নিজের জন্য কোনো কিছু ক্রয় করি তাহলে অবশ্যই সেখানে কোনো লাভ পাওয়ার কোনো আশা থাকে না, তাহলে সেই ক্ষেত্রে সেটা আমার ব্যবসায় হবে না। আসলে মুনাফাটা কি, যখন আমার একটি আয় থেকে খরচ বাদ দিলে যেটা থাকে সেটাকে আমরা মুনাফা বলি। দেখো মুনাফা কি, আয় থেকে ব্যয় বাদ দিলে যা থাকে সেটাকে আমরা কি বলি, মুনাফা বলে থাকি। আর যখন কোনো কাজের পিছনে আমার মূল উদ্দেশ্য থাকবে এই মুনাফা অর্জন, তখনই সেটাকে আমরা ব্যবসা বলতে পারি। তাহলে দেখো যখন আমি বাড়ির আঙ্গিনায় শাকসবজি চাষ করব নিজে খাওয়ার জন্য, আমার পরিবারের জন্য, তখন সাধারণত সেটা ব্যবসায় কিন্তু হবে না। কিন্তু যখন আমি আমার বাড়ির আঙ্গিনায় শাকসবজি চাষ করব এটা বিক্রির উদ্দেশ্যে এবং এখান থেকে আমি কিছু আয় করার উদ্দেশ্যে আমি এটাকে বিক্রি করব, কিংবা এখান থেকে আমি কিছু লাভবান হওয়ার জন্য আমি করব, তখন সেটাকে আমরা ব্যবসায় বলি। ঠিক আছে, তাহলে দেখো আর পরবর্তীতে আছে কি, ঝুঁকি ও অনিশ্চয়তা। ঝুঁকি ও অনিশ্চয়তা। ঝুঁকি ও অনিশ্চয়তা শব্দগুলোর সাথে আমরা পরিচিত। ঝুঁকি বলতে কি বোঝায়? ঝুঁকি বলতে সাধারণত বোঝায় যে আর্থিক ক্ষতির সম্ভাবনা।
মানে যেখানে আমার অর্থটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় সেটাকে আমরা বলি ঝুঁকি। আর অনিশ্চয়তা হচ্ছে যে আমি কোনো কিছু থেকে কোনো কিছু প্রত্যাশা করছি, যে আমি একটা কাজ করলাম যে এখান থেকে আমার এটা হবে, এই যে আমি প্রত্যাশা করলাম, এই প্রত্যাশাটা যখন হবে না, পাবো না, তখন সেটাকে বলি আমরা অনিশ্চয়তা। আমরা জানি ব্যবসা মানেই সেখানে কি থাকবে, ঝুঁকি থাকবে, অনিশ্চয়তা থাকবে। কেন? কারণ আমি যখন আমার বাজারে, যে বাজার যেটাকে বলি, যে বাজারে আমার কোনো পণ্যের চাহিদা কমে যেতে পারে, আবার কোনো পণ্যের চাহিদা বেড়ে যেতে পারে। যখন বাজারে পণ্যের চাহিদা কমে যাবে তখন কিন্তু আমার পণ্যের দাম কমে যাবে। দাম কমে গেলে আমার যে খরচটা ছিল, হয়তো বা খরচ শুধু আমার একেবারে তৈরিকৃত দামে আমার পণ্য ছেড়ে দিতে হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার কোনো লাভ আসে না। মানে আমি শুধু যতটুকু খরচ করলাম ওই ব্যয়টাই শুধু উঠে আসে। কারণ এরকম এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক অপ্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের কারণেও আমার পণ্যটা অবিকৃত অবস্থায় থেকে যেতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু আমি কোনো মুনাফা না পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়। আর এই যে না পাওয়ার সম্ভাবনা, আমার পণ্যটা না বিক্রি হওয়া, অবিকৃত অবস্থায় পড়ে যাওয়া, সেই ক্ষেত্রে কিন্তু আমার মুনাফা নাও আসতে পারে, কিংবা আমার যেই খরচটা আমি খরচ করে আমি আমার পণ্যটা তৈরি করেছিলাম সেই খরচটাও যদি আমার না ওঠে, তাহলে সেটাকে আমরা বলি ঝুঁকি। তাহলে এই ঝুঁকিটা সকল ধরনের ব্যবসায় থাকতে পারে। তারপরে অনিশ্চয়তা, যদি আমি চিন্তা করছি যে আমি যে প্রোডাক্টটা তৈরি করলাম, এই প্রোডাক্টটা আমি 100 প্রোডাক্ট আমি 1 মাসের মধ্যে বিক্রি করে আমি এখান থেকে আমি ম্যাক্সিমাম মুনাফা আমি তুলে ফেলবো, এটা আমি চিন্তা করলাম, কিন্তু বাস্তবে এটা প্রাকৃতিক অপ্রাকৃতিক নানা কারণে আমার এটা নাও হতে পারে। তাহলে এটাকে মাথায় রেখেই কিন্তু তোমাকে ব্যবসা চালাতে হবে। সেজন্য ঝুঁকিকে ব্যবসায়ের একটি পুরস্কার হিসেবে গ্রহণ করা হয়। ঝুঁকি, তুমি যত বেশি ঝুঁকি নিবা তোমার ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা তত বেশি। আর তুমি যদি ঝুঁকি না নিতে পারো, তুমি যদি ভয় পাও যে আমি এটা যদি শুরু করলাম, আমি 100 টাকা বিনিয়োগ করলাম কিন্তু 100 টাকা যদি আমার না ওঠে, এইটা চিন্তা করলে তুমি কিন্তু ব্যবসায়ী হতে পারবা না। তোমাকে ব্যবসায়ী হতে হলে অবশ্যই তোমাকে এই ঝুঁকিটা তোমাকে মাথায় রাখতে হবে যে আমি 100 টাকা বিনিয়োগ করলাম, তার মানে এই 100 টাকা আমার নাও আসতে পারে, 100 টাকা থেকে আমার 50 টাকা ফেরত আসতে পারে, 50 টাকা আমার লস হতে পারে। আমার এমনও হতে পারে এই 100 টাকা থেকে আমি 200 টাকা বানাতে পারি। তাহলে এই জিনিসটা মাথায় রেখেই তোমাকে কী করতে হবে, ব্যবসা চালাতে হবে। সেজন্য ঝুঁকিকে ব্যবসায় একটি ঝুঁকিকে মুনাফার একটি মুনাফাকে ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হয়ে থাকে। কাকে? মুনাফাকে ঝুঁকি গ্রহণে। তুমি ঝুঁকি যদি গ্রহণ করো তাহলে সেখান থেকে মুনাফা আসার একটি পসিবিলিটি থাকে। আর তুমি যদি ঝুঁকি নিয়ে কোনো কিছু না করো তাহলে সেখান থেকে মুনাফা কেন, তোমার মূল খরচটাই উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকে না। তারপরে দেখো আছে লেনদেনে পৌনঃপুনিকতা। লেনদেনে পৌনঃপুনিকতা বলতে বোঝায় যে একটি পণ্য বারে বারে কিনে ও বেচে সেখান থেকে মুনাফা অর্জন করা। তাহলে একজন ব্যবসায়ীর কথা তুমি যদি চিন্তা করো, সাধারণত আমরা বিভিন্ন শপিং মল বলো কিংবা ক্ষুদ্র মুদির দোকানি বলো, সেখানে কি হচ্ছে, তারা বারবার পণ্য কিনছে এবং বারবার কিন্তু কি করছে, ক্রেতার কাছে পণ্য বিক্রি করছে। সে একজন ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা একজন এক মালিকানা ব্যবসায়ী, সে পাইকারের কাছ থেকে পণ্য কিনে নিয়ে আসছে, আবারও সে পণ্য বিক্রি করছে, আবারও তার পণ্য যখন তার দোকানে শেষ হবে সে আবারও কিনে নিয়ে আসবে, আবারও বিক্রি করবে। এভাবে বারবার লেনদেন সম্পন্ন করাকে বলা হয় লেনদেনে পৌনঃপুনিকতা। এটা সাধারণত ব্যবসায়ীদের ক্ষেত্রেই হয়। আর যদি তুমি নিজের জন্য একটি পণ্য কিনে নিয়ে আসলা, কিনে নিয়ে তুমি একটি সাইকেল কিনলা, সাইকেলটা কিনে আনার পর তোমার ভালো লাগলো না, কিন্তু তুমি ভালো না লাগার কারণে তুমি কি করলা, তুমি তোমার সাইকেলটা তোমার এক ফ্রেন্ডের কাছে বিক্রি করে ফেললা, কম দামে, একটু কম দামে বিক্রি করে। এখানেও কিন্তু তুমি পণ্যটা কিনে নিয়ে এসে আবারও বিক্রি করছো, কিন্তু এখানে কিন্তু লেনদেনে পৌনঃপুনিকতা হয়নি। কারণ এই ক্ষেত্রে তুমি কিন্তু বারবার ক্রয় করছো আর বারবার বিক্রি, তুমি একবার বিক্রি করলে আবারও কিনে এসে আবারও বিক্রি করলে, তা কিন্তু তুমি করোনি। তুমি জাস্ট তোমার ভালো লাগে না, তুমি নিজের জন্য একটি পণ্য ক্রয় করেছিলে, সেটা তোমার ভালো লাগেনি, সেজন্য তুমি এটা বিক্রি করে ফেলছো। এখানে লেনদেন কিন্তু বারবার সংঘটিত হয়নি। এই ক্ষেত্রে এটাকেই কিন্তু ব্যবসায়
বলা যাবে না। কিন্তু একজন ব্যবসায়ী একটি পণ্য, একই ধরনের পণ্য বারবার কিনে নিয়ে আসতেছে এবং বারবার সে বিক্রি করতেছে এবং তার কাজটাই হচ্ছে এটা, সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় লেনদেনের পৌনঃপুনিকতা। তাহলে লেনদেনের পৌনঃপুনিকতা ব্যবসার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং এই পয়েন্টটা দেখো, এখানে প্রত্যেকটা পয়েন্ট ঝুঁকি অনিশ্চয়তা কাকে বলে, এখান থেকে কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আসে। ঝুঁকি কি, অনিশ্চয়তা কি, কিংবা ঝুঁকি অনিশ্চয়তা বলতে কি বোঝায়, লেনদেনের পৌনঃপুনিকতা বলতে কি বোঝায়, এটা জ্ঞানমূলক প্রশ্নও আসে, কিংবা এখান থেকে অনুধাবনমূলকও প্রশ্ন আসতে পারে যে লেনদেনে, ব্যবসার ক্ষেত্রে লেনদেনের পৌনঃপুনিকতা বলতে কি বোঝো। ঠিক আছে, তারপরে দেখো আছে আইনগত বৈধতা। আইনগত বৈধতা, দেখো সংজ্ঞা কিংবা ব্যবসার যে ধারণাটা আমি তোমাদেরকে পড়েছি, সেখানেই কিন্তু অনেকাংশে ব্যবসার যে বৈশিষ্ট্যগুলো কিন্তু সেখানেই কিন্তু চলে আসছে। আইনগত বৈধতা, ব্যবসা হইতে হলে অবশ্যই বলছি যে সংজ্ঞাটার মধ্যে আছে যে অবশ্যই আইনগতভাবে বৈধ হতে হবে। তাহলে আইনগত বৈধতা বলতে যে কোনো ব্যবসায়ী, আমরা বলছি মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা ব্যবসা বলি। তুমি অর্থনৈতিক কর্মকাণ্ড করতে পারো, যেমন আমি যদি চোরা কারবারি ব্যবসা করি, কিংবা বাইরে দেশ থেকে আমি লুকিয়ে আমি পণ্য এনে আমি আবার বেশি লাভের আশায়, বেশি মুনাফার আশায়, বেশি মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমি কম দামে লুকিয়ে পণ্য এনে আমি আমাদের দেশে ভোক্তার কাছে বিক্রি করলাম, সেই ক্ষেত্রে কিন্তু দেখো ব্যবসার অন্যান্য বৈশিষ্ট্যগুলো এখানে বিদ্যমান। তাহলে সেই ব্যবসায়ীরই কিন্তু উদ্দেশ্য কি, সে কম দামে পণ্য কিনে এনে বেশি দামে বাংলাদেশে ভোক্তার কাছে বিক্রি করবে। এখানে কিন্তু তার উদ্দেশ্য কি, মুনাফা অর্জন। এখানেও কিন্তু তার লেনদেনে পৌনঃপুনিকতা সম্পন্ন হয়েছে। এখানেও তার অর্থগত বিষয় যেটা, সেটা অর্থনৈতিক কার্যক্রম কিন্তু এখানে ঘটেছে। কিন্তু তারপরেও সেটাকে কিন্তু আমরা ব্যবসায়ী বলতে পারি না। কেন পারি না? সেটা কি, তার আইনগত বৈধতা নেই। সে চোরা কারবারি আমরা কাকে বলি, যেটা অবৈধভাবে বিদেশ থেকে আমাদের দেশে নিয়ে আসতেছে, যেটার কোনো সরকারি কোনো বৈধতা নাই। সরকার এই কাজ করার জন্য নিষেধ করেছে, তারা সরকারের এই নিষেধ অমান্য করে সরকারকে ট্যাক্স না দিয়ে, কিংবা সরকারের নিষেধ ছাড়াও যে কোনো প্রোডাক্ট আমি সরকারকে ট্যাক্স ছাড়া আমি অন্য দেশ থেকে আমাদের দেশে নিয়ে এসে বিক্রি করছি, সেই ক্ষেত্রে সেটাকে আমরা অবৈধ ব্যবসা হিসেবে গণ্য করতে পারি। ঠিক আছে, তাহলে ব্যবসা হইতে গেলে ব্যবসার যে বাকি যত বৈশিষ্ট্য বিদ্যমান থাকলেও সেখানে যদি আইনগত বৈধতা না থাকে, অবশ্যই সেটাকে আমরা ব্যবসায় বলতে পারবো না। ঠিক আছে, তারপরে দেখো আছে স্বাধীন পেশা বা বৃত্তি। ব্যবসায় অবশ্যই একটি স্বাধীন পেশা, কেননা এই ব্যবসার ক্ষেত্রে কখনোই এখানে মালিকের কথা কিন্তু তোমার শোনার প্রয়োজন নেই। তুমি যদি নিজে ব্যবসা করো তাহলে তোমার এখানে একেবারে স্বাধীনভাবে তুমি তোমার পণ্য তুমি বিক্রি করতে পারবা। এখানে কোনো নির্দিষ্ট সময় তোমাকে কাজ করতে হয় না, কিংবা অন্যের অধীনে থেকে সে যা বলবে সেই কথা শুনে তোমাকে কিন্তু কাজ করার প্রয়োজন হয় না। সেজন্য দীর্ঘদিন আগে থেকেই ব্যবসাকে একটি স্বাধীন পেশা বা স্বাধীন বৃত্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটা তুমি যখন মন চায় তখন তুমি ব্যবসা করতে পারো, কিংবা যখন মন চায় তুমি তোমার ব্যবসা গুটায় ফেলতে পারো। এক্ষেত্রে বসকে তোমাকে কোনো জবাবদিহিতা করতে হবে না। সেই জন্য বলা হয় ব্যবসায় অবশ্যই একটি স্বাধীন পেশা, এটা কখনোই চাকরি কিংবা অন্যের অধীনে থাকার মতো কিছু না। এরপরে আছে তোমার উপযোগ ও সম্পদ সৃষ্টি। 6 নম্বরে কি আছে, উপযোগ ও সম্পদ সৃষ্টি। এটা প্রত্যেকটা সমাজে ব্যবসায় সাধারণত বিভিন্ন ধরনের উপযোগ তৈরি করে থাকে। সেটা কিভাবে, উপযোগ বিষয়টা কি, উপযোগ হচ্ছে কোনো কিছু তৈরি করার, উপযোগ হচ্ছে কোনো কিছুর অভাব পূরণের সামর্থ্যকে সাধারণত আমরা উপযোগ বলে থাকি।
তাহলে দেখো ব্যবসার ক্ষেত্রে আমরা যে দুইটা অংশ বললাম, শিল্প এবং বাণিজ্য। শিল্পে কী করা হচ্ছে, একটি পণ্যকে একটি আকারগত রূপ দিচ্ছে, মানুষের ব্যবহার উপযোগী পণ্য তারা ব্যবসায়ীরা তৈরি করছে শিল্পের মাধ্যমে। তাহলে দেখো এখানে শিল্পে আমি একটু উদাহরণ দিয়েছিলাম, গাছ থেকে বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র তৈরি হচ্ছে, কিংবা লোহার ইস্পাত থেকে বিভিন্ন ধরনের লোহার পণ্য প্রোডাক্ট তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে যে বিভিন্ন কর্মকাণ্ডগুলো হচ্ছে, দেখো এই ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ব্যবসায়ীরা একটি নতুন নতুন পণ্যে রূপ দিচ্ছে। তাহলে এই যে নতুন নতুন পণ্যের রূপ দিচ্ছে, এই জায়গায় দেখো আমার এখানে ব্যবসায়ীরা গাছ কেটে কাঠে রূপান্তর করছে, কাঠ থেকে একজন ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করছে। যেমন একজন ভোক্তার প্রয়োজন হয় আলমিরা, একজন ভোক্তার প্রয়োজন হয় টেবিল, একজন ভোক্তার প্রয়োজন হয় ওয়ার্ড্রোব কিংবা কাঠের বিভিন্ন আসবাবপত্র। তাহলে এই যে দেখো ভোক্তার চাহিদা মোতাবেক বিভিন্ন বিভিন্ন ধরনের পণ্য তারা তৈরি করে একজন ক্রেতার সামর্থ্য বা আকাঙ্ক্ষা তারা পূরণ করছে। তাহলে এই ক্ষেত্রে তারা কি একটি রূপগত উপযোগ তৈরি করছে। তাহলে দেখো ব্যবসায়ী কী করছে, শিল্পের মাধ্যমে রূপগত উপযোগ তৈরি করছে। এছাড়াও রূপগত উপযোগ ছাড়া, এটা শিল্পের অংশ বললাম, বাণিজ্যের মাধ্যমে তারা কি করছে, শিল্পে উৎপাদিত পণ্য ভোক্তা বা ব্যবহারকারীর কাছে পৌঁছে দিচ্ছে, মানে বন্টন, পণ্যটাকে বারবার বন্টন করে হস্তান্তরিত করে একজন ভোক্তার কাছে সেটা পৌঁছে দিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে একজন এই যে বারবার পণ্য হস্তান্তর হচ্ছে কিংবা বন্টন হচ্ছে, এই ক্ষেত্রে বাণিজ্য সত্ত্বগত বা ব্যক্তিগত উপযোগ তৈরি করছে। কিভাবে, কারণ মালিকানা, এখানে ব্যক্তিগত উপযোগ বলতে পণ্য, শিল্প উৎপাদিত পণ্য একজন শিল্প উৎপাদনকারীর কাছ থেকে মালিকানাটা বদল হয়ে প্রকৃত ভোক্তা কিংবা পরবর্তী ব্যবসায়ীর কাছে সেটা যাচ্ছে। সেই ক্ষেত্রে বাণিজ্য হচ্ছে এখানে কোন ধরনের উপযোগ তৈরি করছে, ব্যক্তিগত বা সত্ত্বগত উপযোগ তৈরি করছে। তাহলে দেখো ব্যবসার মাধ্যমে যে উপযোগ তৈরি হচ্ছে সেটা কোন কোন ধরনের উপযোগ তৈরি করছে, ব্যবসার ক্ষেত্রে শিল্পের মাধ্যমে রূপগত উপযোগ তৈরি করছে, আর বাণিজ্যের মাধ্যমে সত্ত্বগত বা ব্যক্তিগত উপযোগ তৈরি করছে। এবং বাণিজ্যের কাজ করতে গিয়ে আমাকে আরও কিছু বাণিজ্য সহায়ক, বন্টন সহায়ক কিছু কাজ করতে হয়, যেটা বললাম তোমার ব্যাংক করছে, ব্যাংক অর্থগত উপযোগ তৈরি করছে, বীমা ঝুঁকিগত উপযোগ তৈরি করছে, পরিবহন স্থানগত উপযোগ তৈরি করছে। তাছাড়া আছে তোমার গুদামজাতকরণ, এটা কালগত বা সময়গত উপযোগ তৈরি করছে। এছাড়াও আছে তোমার বাজারজাতকরণ প্রসার, এটা তৈরি করছে তোমার জ্ঞানগত উপযোগ তৈরি করছে। তাহলে দেখো একটা ব্যবসায়ী বিভিন্ন ধরনের উপযোগ তৈরি করছে। এখন রইল সম্পদ সৃষ্টি, ব্যবসায় কিভাবে সম্পদ সৃষ্টি করছে। ব্যবসায় দেখো বিভিন্ন, এই যে বললাম যে বিভিন্ন উপযোগ তৈরি করছে, উপযোগের মাধ্যমে একজন ব্যবসায়ী প্রকৃতিতে যে অব্যবহৃত সম্পদগুলো রয়ে যায়, যেগুলো আমরা সাধারণত মনে করি যে এগুলো কোনো কাজে লাগবে না, তাহলে ব্যবসায়ীরা চিন্তা করে যে এই অব্যবহৃত জিনিসটাকে আমি কোনো ব্যবহার উপযোগী কোনো কিছু তৈরি করতে পারি কিনা। তাহলে ব্যবহার উপযোগী তৈরি করতে গেলে সেটাই কিন্তু পরবর্তীতে সম্পদে পরিণত হয়। যেমন মাটির নিচে যে বিভিন্ন ধরনের আমরা যেমন খনি আছে, মাটির নিচে যে খনিগুলো আছে, যেমন কয়লা খনি, তেলের খনি, লোহার খনি, এগুলো কিন্তু ব্যবসায়ীরা প্রসেসিং করে সেগুলো উত্তোলন করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য কিংবা একটি দেশের প্রয়োজন অনুযায়ী তারা সেগুলো তৈরি করছে। যেমন গ্যাসের কথা যদি বলি, গ্যাস মাটির নিচ থেকে উত্তোলন করে সেটা যে প্রসেসিং করে আমাদের বর্তমান সমাজটাকে যে আমরা বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছি, তাহলে এই যে সুবিধা পাচ্ছি, এই সুবিধাগুলো কিন্তু একটি সম্পদে পরিণত হয়ে গেছে। তাহলে এই সম্পদ এইভাবেই কিন্তু বিভিন্ন ধরনের উপযোগ এবং সম্পদ তৈরি করে থাকে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা। ঠিক আছে, এগুলো ছিল একটি ব্যবসায়ের মূল বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টই কিন্তু তোমার ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট থেকে তোমার জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, প্রত্যেকটা পয়েন্ট থেকে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। এবং এই প্রত্যেকটা পয়েন্ট যদি বিজনেস সম্পর্কে সাধারণ ধারণা নিতে গেলে তোমাকে এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই তোমার মাথায় থাকতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আসলে তোমাদের এই ক্লাসটা এই পর্যন্তই থাক, কারণ পরবর্তী যে টপিকস যেটা পড়াবো সেই টপিকসটা অনেক বড়, ব্যবসার পরিধি।
এই পরবর্তী টপিক যদি আমি আজকে শুরু করি তাহলে সেটা আরও অনেকটা সময় লেগে যাবে, সেজন্য আজকে আর এই পরবর্তী টপিকসটা শুরু করছি না। পরবর্তী সপ্তাহে তোমাদের ক্লাসে আমি ব্যবসার পরিধি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা অবশ্যই আজকে যে দুটো টপিকস পড়ালাম, এই টপিকস রিলেটেড যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে এবং যে অনুধাবন প্রশ্নগুলো আছে তোমাদের এই প্রথম অধ্যায়ের শেষে, সেই প্রশ্নগুলো অবশ্যই সলভ করে ফেলবা এবং একেবারে মুখস্থ করে ফেলবা। আর কি বলে, এখান থেকে তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো আছে বিগত কয়েক বছরে, বোর্ড প্রশ্নগুলো তোমাদের বইয়ের শেষে যে প্রশ্নগুলো আছে সাধারণত সেখানেই তোমরা বোর্ড প্রশ্নগুলো পেয়ে যাবা। অবশ্যই সেগুলো একেবারে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? তো আজকের জন্য তোমাদের ক্লাস এখানেই শেষ করব। তো তোমরা ভালো থেকো, যে যেখানে আছো অবশ্যই নিরাপদে থাকবা, নিজে নিরাপদে থাকবা, পরিবারকে নিরাপদে রাখবে, আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম। আজকের জন্য এখানেই শেষ।